দেখো গতদিন আমরা একটু ন্যাম বেসের একটা ম্যাথ সলভ করে দেখেছিলাম, তাই না? আমরা অল্প একটু কন্ডিশনাল প্রবাবিলিটি একটু দেখে নিই, অল্প একটু দেখো। এটা ডিটেলস এখানে পড়ার জন্য নয় আর কি, অল্প একটু দেখবো যে কন্ডিশনাল প্রবাবিলিটিটা আসলে কিরকম। একটা ঘটনা ঘটে গেছে, মনে করো একটা ঘটনা ঘটে গেছে, আমরা ঘটনাটা কমপ্লিট। এখন আর একটা ঘটনা ঘটবে। এখন এই ঘটনাটা ঘটার সাথে যদি আগে ঘটে যাওয়া ঘটনার উপর ডিপেন্ড করে, মানে এখন যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা যদি পূর্বে ঘটে যাওয়া একটি ঘটনার উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে এটা একটা কন্ডিশন যে এখন যে ঘটনাটা, এই ঘটনার আউটকামটা কেমন আসবে সেটা অলরেডি ঘটে যাওয়া একটি ঘটনার উপরে ডিপেন্ড করছে। যেরকম মনে করো 3 দিনের সিরিজ, 3 দিনের ক্রিকেট আমাদের সিরিজ হচ্ছে। প্রথম 2টা ম্যাচে ধরো বাংলাদেশ হেরে গেছে, তার মানে হচ্ছে কি এখন তৃতীয় ম্যাচে কিন্তু আমরা সাধারণত কি করবো, যেহেতু পার্সেন্টেজে হেরে যাওয়ার প্রবণতাটা বেশি, তো আমরা কিন্তু ধরেই নিচ্ছি যে তৃতীয় ম্যাচে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। কেন বেশি বলতেছি? আগের 2টি হেরে যাওয়ার কারণে। টোটাল ঘটনা 3টা, যার 2টি ঘটনা অলরেডি ঘটে গিয়েছে। যে 2টি ঘটে যাওয়ার উপরে আমরা বেস করি এখন সম্ভাব্য ঘটা একটা এক্সপেক্টেড রেজাল্ট আশা করছি যে সম্ভবত এবারের ম্যাচটাও হেরে যাবে। হেরে যাওয়ার কারণ কি? আগের 2টি ম্যাচও হেরে গেছে, মানে লসের পরিমাণটা বেশি। এটা একটা রিলেশন, মানে একটা ঘটনা আরেকটি ঘটনা ঘটে যাওয়ার সাথে রিলেশন রয়েছে। আবার দেখো এরকম হতে পারে, আমরা যে কয়েনকে টস করলাম, প্রথমবার টস করলাম হেড করলাম, দ্বিতীয়বার যখন টস করলাম তখন হেডই করুক আর টেলি করুক, তাকে প্রথম টসের সাথে কোনো রিলেশন থাকবে? এই ক্ষেত্রে কিন্তু কোনো রিলেশন নাই। মানে প্রথমবার হেড করেছে বা টেল করেছে, ধরে নিলাম হেড করেছে, দ্বিতীয়বার হেড করতে পারে অথবা টেল করতে পারে, কিন্তু এই হেড আর টেল করা কি প্রথমটার সাথে কোনো রিলেশন আছে? নাই। অর্থাৎ 2টা ঘটনাই ঘটেছে, এখানে 2টা ঘটনায় একটা রাতের সাথে রিলেশন নাই। আর যখন সিরিজের কথা বললাম তখন হচ্ছে ঘটে যাওয়া ঘটনার উপর বেস করে এখন ঘটনা ঘটার সম্ভাবনার উপর বেস করে আউটকাম আশা করছি যে কীরকম হতে পারে। এই কন্ডিশনাল প্রপার্টিতে এমন হয় যে মিনিমাম 2টি ঘটনা ঘটে, একটা ঘটনা E1 আর একটা ঘটনা E2, 2টা ঘটনা ঘটে। যদি তাদের মধ্যে ঘটনা, এই ঘটনাটা অলরেডি কমপ্লিট হয়ে থাকে, এই ঘটনাটা অলরেডি কমপ্লিট মানে ঘটে গিয়েছে, এখন আমরা বলতেছি E1 এই ঘটনাটা ঘটলে এর আউটপুটটা কেমন হতে পারে বেসড অন E2, মানে E1 এর রেজাল্ট কেমন পাবো যদি এটা E2 এর সাথে রিলেশনে থাকে, তাহলে আমরা সেটাকে বলতেছি কন্ডিশন। E1 এর রেজাল্ট E2 এর সাথে রিলেটেড, মানে এখানে একটা কন্ডিশন দিয়ে তাদের মধ্যে একটা রিলেশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে? আর যদি কয়েন টস হতো বা লুডো গুটি রোলিং করা হতো, প্রথমবার ঘটনা ঘটেছে E1, এই ঘটনাটা ঘটে গিয়েছে, অলরেডি আমরা ধরে নিলাম হেড করেছে। দ্বিতীয়বার যখন রোল করলাম, দ্বিতীয় ঘটনা ঘটলো, এইবার হেডও হতে পারে টেলও হতে পারে, কিন্তু যেটাই হোক না কেন সেটাই প্রথম হেডের সাথে কোনো রিলেশনে নাই। তার মানে এই ঘটনাটা ডিসজয়েন্ট, আর এই ঘটনাটা জয়েন্টে আছে বা ডিপেন্ডেন্টে আছে, এই ঘটনাটা ইন্ডিপেন্ডেন্ট আছে, এই ঘটনাটা ডিপেন্ডেন্ট আছে। এই যে ডিপেন্ডেন্ট ঘটনাটা, এই ঘটনায় E1 এর রেজাল্ট যেটাই পাবো না কেন তার নির্ভর করতেছে E2 এর সাথে রিলেশনে। এই ধরনের ডিপেন্ডেন্ট সিচুয়েশনে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির মাধ্যমে অ্যান্সার বের করতে পারি। আর এটা যখন ইন্ডিপেন্ডেন্ট, এটা আলাদা আলাদাই বের হবে। ঠিক আছে? যখন আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে একটি ঘটনা A ঘটে আর একটি ঘটনা
এই ঘটনাটা কমপ্লিট, এইটা গিভেন, এটা কমপ্লিট, এটা গিভেন। এখন ফ্রম মানে এখন হতে চলেছে যেটা ফ্রম সেটা হচ্ছে এ, অর্থাৎ এই ঘটনাটা আমরা বলবো ফ্রম, আর বি ঘটনাটা হচ্ছে অলরেডি আমাদের গিভেন। গিভেন মানে কেন বলতেছি, কারণ ওই ঘটনাটা অলরেডি ঘটে গিয়েছে, ঠিক আছে। তো যদি এই দুইটি ঘটনার মধ্যে রিলেশন থাকে সেটা আমরা কন্ডিশন প্রবাবিলিটির আন্ডারে এইভাবে লিখে থাকি যে প্রবাবিলিটি অফ এ ফ্রম এ হোয়ার গিভেন ইভেন্ট বি। এই এটা হচ্ছে এখন যেটা হচ্ছে মানে ফ্রম, আর এই বি ঘটনাটা যেটা অলরেডি গিভেন মানে কমপ্লিটেড ঘটনা। কন্ডিশনাল প্রবাবিলিটিতে এইভাবে লেখা হয় probability from A that where the event B is given, already B দেওয়া আছে ঘটে গিয়েছে, তখন আমরা এইভাবে লিখি, এলিমেন্টটা স্ল্যাশ দিয়ে এইভাবে লিখে থাকি। এটা পড়াশোনায় এইভাবেই পড়তে হয়, probability from A where B is completed or B is given। বুঝতে পেরেছো? এই দুইটি ঘটনার মধ্যে যেহেতু একটা আরেকটার মধ্যে রিলেশন আছে, সেহেতু তাদের মধ্যে কমন থাকবে, এক পাঠালেও থাকবে, অন্য পাঠালেও থাকবে, মানে কিছু না কিছু রিলেশন থাকবে। আমরা যখন ভেন ডায়াগ্রাম করি, যখন একটা আরেকটা ঘটনার সাথে রিলেশনে থাকে, মানে কি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, এই অংশটুকু একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, দুই যদি শেয়ারে আছে, শেয়ারে যখন থাকে তখন কিছু না কিছু তাদের মধ্যে একটা কমন থাকে। আমি হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে যেভাবে ফরম্যাটিক ওয়েতে করতে হয় ওই স্টাইলে নয়, আমি শুধু কন্ডিশনাল প্রবাবিলিটির ইকুয়েশনটা বোঝানোর জন্য যতটা সহজ টেকনিক ইউজ করা যায় সেটা করছি। কারণ আমাদের ওই ডেফিনেশনটা খুব জরুরি না, আমাদের দরকার আছে এই ফর্মুলাটাকে ইউজ করে অন্য প্রবলেম সলভ করা, ঠিক আছে। তো যেটুকু কমন থাকে সেটাকে আমরা এইভাবে লিখে থাকি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। এবং এরপরে যে কাজটা করে থাকি, যে ঘটনা দেওয়া আছে এই ঘটনাটা নিচে লেখা হয়, যে ঘটনাটা দেওয়া এখানে গিভেন হচ্ছে বি, এই দ্বিতীয় ঘটনাটার প্রবাবিলিটি নিচে থাকবে আর উপরে থাকবে দুইটি ঘটনার মধ্যে যে কমন আছে সেটা। মানে কন্ডিশনাল প্রবাবিলিটিতে এই ফর্মুলাটা এইভাবে মনে রাখতে পারো যে probability from A where given event B equal to probability of the common between A and B divided by probability of B, or given event মানে the probability of event B or completed event, দুইটার যেকোনো একটা হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা মনে রাখা। এটুকু কি ঠিক আছে তোমাদের? তার মানে দেখো, যদি ঘটনাটা এইভাবে ঘটতো যে প্রবাবিলিটি অফ ফ্রম বি হোয়ার গিভেন এ, এইভাবে লেখা যেত। এইভাবে লিখলাম, এখানে ফর্মুলাটা কিভাবে লিখতাম, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ হচ্ছে গিভেন এখানে, তাই না? এই অংশটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এইভাবে লিখলে কি কোনো সমস্যা আছে? না। এখন ধরো এই অংশটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে রাইট সাইডে কি হবে, এই অংশটা চলে যাবে, তার মানে প্রবাবিলিটি বি হোয়ার গিভেন এ ইনটু প্রবাবিলিটি অফ এ, এরকম আসে। এই মানটা এই সমীকরণের এখানে বসিয়ে দেওয়া যায়, তাই না? মানটা কি এখানে দেওয়া যায়, দিলে পরে এখানে কেমন আসবে, প্রবাবিলিটি অফ বি হোয়ার গিভেন এ ইনটু প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তার মানে হচ্ছে যদি আমরা দুইটি ঘটনা ডিপেন্ডেন্ট হয় এভাবে, তাহলে তাদের ফাইনাল আউটপুটটা এভাবে আসতে পারে। আমাদের কি বুঝতে পেরেছো? মানে এইটা আর এইটা, এই দুটো আসলে একই জিনিস। কোনো সময় অঙ্কে এই ইনফরমেশনটা দেওয়া থাকবে, দুইটি ঘটনার কমন আউটপুট বলে দেওয়া আছে, আর যদি কমন আউটপুট না বলে তাহলে এমন হতে পারে
দুইটি ঘটনার এ থেকে বি ঘটার সম্ভাবনা দেওয়া আছে, আবার বি থেকে এ ঘটার সম্ভাবনা দেওয়া আছে, এবং দুইটা আলাদা আলাদা কন্ডিশনও দেওয়া আছে। তখন কিন্তু আর কমন থাকছে না, তখন আমাকে এই সূত্রেই আসতে হবে। তো যদি এই অংশটা ইকুয়াল এই অংশটা লেখা হয়, তাহলে যে ফর্মুলাটা ক্রিয়েট হলো এইটা কি হচ্ছে বাইস থিওরাম ফর্মুলা, নাইট বাইস থিওরাম ফর্মুলা। আচ্ছা, এই সূত্রটা একটু খেয়াল রাখিও। এখন আসলে হচ্ছে আমরা একটা প্রবলেম নেই। মনে করো এই প্রবলেমটা একটু বুঝে নিও, তাহলে অনেক কিছু বোঝা যাবে। একটা কোম্পানির ফ্যাক্টরিতে, মানে কোম্পানির যে ফ্যাক্টরি হয়, মানে কোশ্চেনটাকে আমি একটু বলতেছি আর লিখতেছি, তোমরা একটু কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। কোনো একটা কোম্পানির ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট তৈরি করা হয়, যেরকম ধরো ডাস্টার তৈরি করা হয়, বা মার্কার তৈরি করা হয়, বা টুপি তৈরি করা হয়, ঘড়ি তৈরি করা হয়, মোবাইল তৈরি করা হয়। ধরে নিলাম কোনো একটা কোম্পানিতে ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এই মার্কারিগুলি, মার্কার প্রস্তুত করা হয়। তো ফ্যাক্টরিতে মার্কার তৈরি করার জন্য মেশিন আছে 3টা। আমাদের ফ্যাক্টরিতে মার্কার তৈরি করা হচ্ছে, মনে করেন একটা মেশিনের সাহায্যে করা হয়। মেশিন আছে 3টা। কোম্পানির ফ্যাক্টরিতে মেশিন আছে M1 মেশিন, M2 মেশিন, M3 মেশিন, 3টা মেশিন আছে। তো 3টা মেশিনের মধ্যে M1 মেশিন মানে যা উৎপাদন হয়, টোটাল যা উৎপাদন হয়, টোটাল মনে করো যে আমরা ধরে নিলাম যে টোটাল উৎপাদন হচ্ছে মনে করো হচ্ছে 100, সাপোজ মনে করি বা n সংখ্যা, যা উৎপাদন হয় তার ভিতরে 20% উৎপাদন কমপ্লিট হয় M1 মেশিন দ্বারা, 30% উৎপাদন কমপ্লিট হয় M2 মেশিন দ্বারা, আর 50% কমপ্লিট হয় হচ্ছে M3 মেশিন দ্বারা। n সংখ্যক মনে করো মার্কার উৎপাদন হয়। মার্কারি উৎপাদন হচ্ছে যদি 100টা মার্কার উৎপাদন হয়, তাহলে 20টা উৎপাদন M1 মেশিন করে, 30টা উৎপাদন M2 মেশিন করে, 50টা উৎপাদন M3 মেশিন করে। মানে এক মেশিনে নয়, হয়তো একাধিক মেশিনে করা হচ্ছে। তো কোন মেশিন কি পরিমাণ উৎপাদন করছে তার একটা সম্ভাব্য প্রবাবিলিটি আমরা পার্সেন্টেজ এখানে উল্লেখ করেছি। সাপোজ যদি 100টা মার্কার তৈরি করতো দিনে, তাহলে প্রথম মেশিন করতো 20টা, এ করতো 30টা, আর M3 মেশিন করতো 50টা। এ পর্যন্ত ক্লিয়ার আছে? আচ্ছা, এখন মেশিন তো এটা তৈরি করছে, তৈরি করতে গেলে কি সবসময় কি আমাদের 100% রেজাল্ট আসে? দুই একটা ডিফেক্ট হয় না? তো দেখা গেল যে M1 মেশিন যে পরিমাণ 20% পরিমাণ যে মার্কার উৎপাদন করে, তার মধ্যে ধরে নাও 3% মার্কার, 5% মার্কার সে হচ্ছে ডিফেক্ট তৈরি হয়। M2 মেশিন যে 3% পরিমাণ ডিফেক্ট মার্কার তৈরি করে, আর যে M3 মেশিন সে 1% পরিমাণ ডিফেক্ট তৈরি করে। এইটা অল্টারনেট, মানে এটা হতে পারে, মানে আমরা একটু সম্ভব ধরে নিয়েছি, এখানে 3, এখানে 1, এখানে 5, এটা ধরা যেত, অথবা 2, 4 সেটা ধরা যেত। আমরা মনে করছি প্রসেস বোঝার চেষ্টা করো, এটা হলো মেইন জিনিস। 3টা মেশিন ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ উৎপাদন হয়। প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে আবার লস আছে 5%, 3%, 1% লস, ডিফেক্ট, মানে মার্কারের ক্ষেত্রে ডিফেক্ট হচ্ছে, ডিফেক্টিভ মার্কার তৈরি হচ্ছে। এই ডিফেক্টিভটাকে আমরা মনে করি ডি দ্বারা প্রকাশ করে নিলাম বোঝানোর জন্য। এই হচ্ছে সিনারিও। একটা কোম্পানিতে মার্কার উৎপাদন হয়, যে পরিমাণ মার্কার উৎপাদন হয় তার 20% M1 মেশিন তৈরি করে, M2 মেশিন 30%, M3 মেশিন 50% উৎপাদন করে। M1 মেশিন যে 20% উৎপাদন করে, তার মধ্যে আবার 5% ডিফেক্ট হয়, M2 মেশিনের 3% ডিফেক্ট হয়, M3 মেশিনের 1% ডিফেক্ট হয়। ডিফেক্টটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করে দিলাম। এই হলো ফুল সিনারিও। এখন এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম
যদি আমার এই যে মার্কারগুলো তো তৈরি হয়ে আছে, মনে করো একটা পাত্রে রেখে দেওয়া আছে, বক্সে রাখা আছে, ওইখান থেকে আমি একটা র্যান্ডমলি একটা মার্কার উঠে নিচ্ছি, একটা মার্কার র্যান্ডমলি উঠাচ্ছি। তো মার্কারটা উঠানোর পরে, র্যান্ডমলি উঠানোর পরে আমি যে মার্কারটা উঠিয়েছি, যে মার্কারটা নিলাম, দেখলাম যে সেটা ডিফেক্ট, সেই মার্কারটা ডিফেক্ট, র্যান্ডমলি মার্কারটা আসলে ডিফেক্ট। কোশ্চেনটা হচ্ছে যদি র্যান্ডমলি নেওয়ার কারণে মার্কারটা ডিফেক্ট হয়, তাহলে এই ডিফেক্টটা M3 মেশিনের ক্ষেত্রে সম্ভাব্য কত পার্সেন্ট ইফেক্ট ফেলবে? M3 মেশিনের ক্ষেত্রে এই যে ডিফেক্ট মেশিনটা মার্কারটা আমরা নিলাম, ডিফেক্ট এটা নিলাম, এই ডিফেক্ট হওয়া মার্কারটা M3 মেশিনের ক্ষেত্রে কত পার্সেন্ট, অথবা M2 মেশিনের ক্ষেত্রে কত পার্সেন্ট, অথবা M1 এর ক্ষেত্রে কত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে? কারণ এই মার্কারটা তো নিশ্চয়ই কোনো না কোনো একটা মেশিনে, যদি সেটা M3 মেশিনের হয় তাহলে সম্ভাব্য কত পার্সেন্ট, মানে প্রবাবিলিটিক্যাল সম্ভাবনা কতখানি, M2 মেশিনে হতে গেলে সম্ভাবনা কতখানি, M1 মেশিনে হতে গেলে সম্ভাবনা কতখানি আছে? কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? নাই? আচ্ছা, এই তোমরা বুঝতেছো? এই কোশ্চেনটা বের করতে হলে আমরা যে কাজটা করব, এই যে কন্ডিশনাল প্রবাবিলিটির কিছু সূত্র একটু আগে লিখে আসলাম, ওইখান থেকে সেটা সলভ করা যায়। কারণ এখানে দেখো উৎপাদন, ডিফেক্ট, এদের মধ্যে একটা কিন্তু রিলেশন আছে। কারণ উৎপাদনটা হচ্ছে তার ভিতরে একটা পার্সেন্ট, ডিফেক্ট হচ্ছে উৎপাদন হয়েছে আগে, মানে এই ঘটনাটা কমপ্লিট, ডিফেক্ট পরে আমরা আইডেন্টিফাই করতেছি পরে, তার মানে হচ্ছে এই ঘটনাটা পরে ঘটেছে, এই ঘটনার সাথে পূর্বের ঘটনার মধ্যে একটা রিলেশন আছে। ফুল সিনারিওটা কি বুঝতে পেরেছো? এখন আসলে আমরা এটা কিভাবে বের করব যে আমাদের যদি র্যান্ডমলি উঠানো একটি মার্কার ডিফেক্ট হয়, তাহলে এই ডিফেক্টটা M1 মেশিনের ক্ষেত্রে কত পার্সেন্ট, M2 এর ক্ষেত্রে কত, বা M3 এর ক্ষেত্রে কত, আমরা তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা বের করতে পারি। সাপোজ আমরা এখানে ধরে নিয়েছি M3 এর ক্ষেত্রে কত, M3 বুঝতে পারলে 2 1 দুটোই করতেছে, তাই না? M3 এর ক্ষেত্রে কত, এইটা যখন বের করতে যাব তখন আগে তোমাকে এইটা বের করে নিতে হবে যে আমরা এইটার ক্ষেত্রে আগে সূত্রটা দেখি যে যদি প্রবাবিলিটি আমরা হচ্ছে ডিফেক্ট হওয়া কি নিচ্ছি, মানে M3 মেশিনের ক্ষেত্রে এটাকে হচ্ছে কি করা যায়, M3 মেশিনের ক্ষেত্রে ডিফেক্ট হওয়ার মানে M3 মেশিন হতে ডিফেক্ট পাওয়ার সম্ভাবনা, তার মানে হচ্ছে M3 মেশিন হতে ডিফেক্ট পাওয়ার সম্ভাবনা, মানে M3 মেশিন হতে ডিফেক্ট, মানে এটা গিভেন, ডিফেক্টটা দেওয়া আছে, এখন আমি চেক করতেছি এটা M3 তে কত হতে পারে, তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ M3 মেশিন যেখানে অলরেডি গিভেন ডি, ডিফেক্টটা দেওয়া আছে, কারণ একটা র্যান্ডমলি উঠাইছি সেটা ডিফেক্ট, ঠিক আছে? এখন আমরা মেশিনের ক্ষেত্রে জানতে চাচ্ছি মানে মেশিন হতে ডিফেক্টের পরিমাণটা কত পার্সেন্ট। তাহলে এইটা যদি হয়, ওইটা লিখছিলাম সূত্রটা যদি এটা এ হয়, এটা যদি বি ধরি, তাহলে সূত্র অনুসারে আমরা এখানে বি ধরতে পারি যে প্রবাবিলিটি অফ ডি M3, ওই সূত্রটা খেয়াল করো, এখানে বি এ ছিল, এইখানে ছিল এ, এখানে এ মানে হচ্ছে M3, তাই না? আর নিচে ছিল এই বি পার্টটা, প্রবাবিলিটি অফ এইরকম আসে, কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্র অনুসারে এরকম আসে। একইভাবে যদি আমরা M2 মেশিনের ক্ষেত্রে ধরতাম, তাহলে আমরা এরকম লিখতাম যে প্রবাবিলিটি ফ্রম M2 মেশিন হোয়ার ডিফেক্ট ডি ইজ, হোয়ার ডি ইজ, তখন আমরা এইভাবে লিখতাম যে প্রবাবিলিটি অফ ডি M2 ইনটু এখানে প্রবাবিলিটি অফ M2 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ, তাই না? তাহলে M1 এর ক্ষেত্রে কি কথা বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে এই মানগুলো আমাদের দরকার, এই মানগুলো আমরা বের করতে হবে।
এই মানগুলো বের করার জন্য প্রথমে আসি মেশিনের ক্ষেত্রে, প্রবাবিলিটি অফ মেশিন M3, প্রবাবিলিটি অফ মেশিন M2, প্রবাবিলিটি অফ মেশিন M1। প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যদি বের করি, এখানে অলরেডি বলে দেওয়া আছে পার্সেন্টেজ কত। তার মানে হচ্ছে মেশিন M1 যেটার ক্ষেত্রে প্রবাবিলিটি দেওয়া আছে 20%, মেশিন M2 আচ্ছা 20% মানে কত হবে 20/100 অর্থাৎ 1/5, তাই না? তাই আসলে M2 মেশিন এটার ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে 30%, দ্যাট মিন্স হচ্ছে 30/100। এটা কত লেখা যায় 3/10। তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ M3 এটার ক্ষেত্রে আছে 50%, দ্যাট মিন্স এটা 50/100, দ্যাট মিন্স 1/2, তাই না? তাহলে দেখো অলরেডি আমাদের M3 মান এখানে বের হয়ে গেছে, এটার ক্ষেত্রে গেলে M2 মান বের হয়ে গেছে, আর যদি M1 লিখতাম M1 এর মানও বের হয়ে যেত। ঠিক আছে? আচ্ছা এই অংশটাতে আসি। এইখানে হচ্ছে ডিফেক্ট ফ্রম ডিফেক্ট হোয়ার গিভেন M3 মানে মেশিন। তার মানে আমরা যদি এইভাবে লিখি প্রবাবিলিটি ফ্রম ডিফেক্ট মানে কিন্তু এইটাই 5% যেটা, তাহলে ডিফেক্ট ফ্রম মেশিন M1 এদের মধ্যে কমন দেখো এই যে 5%, এই 5% কিন্তু 20%-এর ভেতরেই আছে, এই 3% 30%-এর মধ্যে আছে, 1% এই 50%-এর ভেতরেই আছে, এটার বাইরে কিন্তু নাই, এটা ভেতরেই আছে। তাই না? এটা বলছি যে এখানে এইটাতে ডিফেক্ট যেখানে ফ্রম ডিফেক্ট টু মেশিন, অর্থাৎ এখানে এই ডিফেক্ট আর মেশিনের মধ্যে একটা কমন মানে এই যে 5% এটা অলরেডি 20%-এর মধ্যেই আছে, অর্থাৎ যেটা ডিফেক্ট ফ্রম ডিফেক্ট টু মেশিন মান সেটা আসলে 5%। এটা সরাসরি এখানে বলেই দেওয়া আছে, এটাকে আলাদা না করে। তার মানে এটা হচ্ছে 5%, মানে হচ্ছে 5/100, মানে এটা কত লাগে 20 লাগে। তারপরে হচ্ছে ডিফেক্ট ফ্রম মেশিন 2 এটা লিখবো হচ্ছে 3%, তার মানে পাবো হচ্ছে 3/100, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ডিফেক্ট M3 এটা হলো 1%, যেটা পাবো 1/100। মানে এই মানগুলো কিন্তু অনায়াসে খুব সিম্পলভাবে পাওয়া যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে পি প্রবাবিলিটি অফ ডি এর মানটা, এই ডি এর মানটা ডিফেক্টের মানটা, শুধু ডিফেক্টের মান, শুধুমাত্র ডিফেক্ট, এই ডিফেক্ট এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। তার মানে তোমাকে শুধুমাত্র M1 মেশিনের ডিফেক্ট বের করতে হবে, যোগ M2 মেশিনের ডিফেক্ট বের করতে হবে, যোগ M1 এর ডিফেক্ট বের করতে হবে। তিনটা ডিফেক্ট যোগ করলে পরে অল ডিফেক্ট পাওয়া যাবে। তো ডিফেক্ট কতটুকু আছে, টোটাল ডিফেক্টের প্রবাবিলিটি কতটুকু আছে, তো এইটা আবার এখানে সরাসরিভাবে মেনশন করা হয়। এইখানে যে কাজটা করতে হবে, আমরা প্রবাবিলিটি অফ ডি এটা যদি বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই অংশের ডিফেক্ট বের করতে হবে। এই অংশের ডিফেক্ট যদি বের করতে চাই, তাহলে এই দুইটার মধ্যে যেটা কমন আছে সেটাকে নিতে হবে। এই দুইটার মধ্যে কমন মানে প্রবাবিলিটি অফ ডি ইন্টারসেক্ট M1, ডিফেক্ট এবং মেশিন, এই দুইটার মধ্যে যেটা কমন, এভাবেই তো নেয় নাকি ঠিক বলতেছে?
এগুলো খুবই সেন্সিটিভ টাইপের মতো। আচ্ছা ঠিকই আছে। এরপরে হচ্ছে প্লাস দ্বিতীয়টা রেখে দিলাম কি প্রবাবিলিটি ডিফেক্ট এবং মেশিন M2 এর মধ্যে কমন যেটা আছে। এরপরে হচ্ছে প্রবাবিলিটি অফ মেশিন ডিফেক্ট এবং M1 এর মধ্যে কমন যেটা আছে। এখন দেখো এই কমনের মানটা, এই কমনের যে মানটা, এই মানটা আমরা হচ্ছে ডিফেক্টের যে পরিমাণটা সেটা হচ্ছে আমরা সরাসরি এইখান থেকে এই ডিফেক্টটা প্রথম মেশিনের ক্ষেত্রে হইতে পারে। আমরা প্রশ্ন করছি M3 এর ক্ষেত্রে, তার মানে M3 এর ক্ষেত্রে যদি ডিফেক্টটা শুধু জানতে চাই তাহলে আমাদের আগে দরকার হচ্ছে টোটাল ডিফেক্ট বের করা। টোটাল ডিফেক্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা আলাদা বের করতে হবে, এদের ভিতরে যেটা কমন আছে। আচ্ছা এইখানে এই অংশটা হচ্ছে আমাদের এই সূত্রের মতো, প্রবাবিলিটি এ বি, এটা আমরা লিখতেছিলাম বি বি এ ইনটু এ এইখানে ডিফেক্ট আর মেশিন, এখানে একটা কথা ছুটে যাচ্ছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি আর ডিফেক্ট। সূত্র অনুসারে এখানে পিবি হয়, তাই না? এই সূত্রটা আমরা পেয়েছি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি থেকে, তাই না? মনে আছে? এই অংশটা পেয়েছি এখান থেকে। এই অংশটা কমন অংশটা পাওয়া যায় হচ্ছে যদি from defect given M1, from defect given 1 বা M3, তার মানে এই জিনিসটা হচ্ছে from defect given M3, এইটা লিখেছিলাম। কিন্তু এইখানে বলতেছে যে এই ডিফেক্ট আর এই M3 এদের মধ্যে কমন কোনটা আছে, ইন্টারসেক্ট লেভেলে কোনটা আছে, সেই অংশটা জানতে চাচ্ছিলাম। কারণ এই ডিফেক্ট পার্টটা, এর ডিফেক্ট পার্ট, এর ডিফেক্ট পার্ট, এর ডিফেক্ট পার্ট, তিনটা ডিফেক্ট পার্টের কম্বিনেশন টোটাল ডিফেক্ট। আমরা যখন ডোয়ার বের করতাম, এইটা ডোয়ার বের করার সময় এইভাবে করতাম 2 ডিভাইডেড বাই 10, এটা বের করতাম 3 ডিভাইডেড বাই 10, এটা করতাম 5 ডিভাইডেড বাই 10। মানে টোটাল যেটা আছে এই টোটাল নাম্বারটাকে ভাগ করতে হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম্বারের সাথে, ওই অংশের পার্ট দেখা গেল। এই অংশের পার্ট হচ্ছে 0.2। আমি ওই অংশটুকু কথা বলতেছি যে ওই ইন্টারসেক্ট পার্টটুকু কত আছে ইন্ডিভিজুয়াল, কারণ ওই সবগুলোই বলতে পারে টোটাল ডিফেক্ট পাবো। কারণ হচ্ছে এই টোটাল ডিফেক্ট টোটাল নাম্বার দ্বারা এইটাকে ভাগ না করলে পরে এই অংশের পার্সেন্টেজ কত সেটা জানতে পারবো না। সেই জন্য বলছিলাম যে এই দুইটার মধ্যে ইন্টারসেক্ট ওই পয়েন্টটাই পাবো যেটা ওই সূত্র থেকে আসবে, ওইটা ইন্টারসেক্ট মানে ওই ইন্টারসেক্ট। আর এখানে যেটা আসতেছে শুধু M3 বা M2 এর ক্ষেত্রে টোটাল ডিফেক্ট দ্বারা ভাগ হচ্ছে, এখানে শুধু M3 ডিফেক্ট দ্বারা ভাগ হচ্ছে না, কারণ M3 ডিফেক্টের পরিমাণটাই
পরিমাণটাই আমরা জানতে চাচ্ছি, ওইটা সরাসরি বলা নেই। এখানে যে ডিফেক্টটা আছে আমরা টোটালটা আগে বের করতে পারি, এরপরে শুনো শুধু M3-কে যদি ভাগ করি তাহলে M3-র ডিফেক্টটা পাবো। টোটাল ডিফেক্ট দ্বারা M2 ডিফেক্টকে যদি ভাগ করি M2-র পরিমাণটা পাবো, যেমনটা এখানে গড় থেকে পাচ্ছিলাম, আমি সেইটা বলছিলাম। এখনো কি মানে কনফিউজ মনে হচ্ছে? কনফিউজ মনে হচ্ছে? আরেকবার প্রথম থেকে বলে আসি, খেয়াল করো। এইটুকু তো ঠিক আছে যে প্রশ্ন হচ্ছে M3 মেশিনের ক্ষেত্রে এই ডিফেক্টের পরিমাণটা কত। ভাবো এই 3 এর ক্ষেত্রে কত পার্সেন্ট হবে? আচ্ছা স্যার, আমরা যখন মার্কাটা করছি এটা কি গ্যারান্টি যে সেটা ডিফেক্টেড নাকি? না, বলেই দিছি যে আমরা র্যান্ডমলি উঠেছি 100% হওয়ার কথা না। 100% কিভাবে হবে? যদি একটা ডিফেক্ট তুলি তাহলে ধরলাম M1 থেকে আসার চান্স 20%, M2 থেকে আসার চান্স 30%, তাহলে M3 থেকে আসার চান্স থাকে 50%। টোটাল তো 100 এ হওয়ার কথা টোটালটা। কি উঠানো মার্কারটার কথা বলছো? যে মার্কারটা আমরা উঠিয়েছি সেটা ডিফেক্ট, তুমি বলছো তার মানে 100%। কিন্তু আমরা যে মার্কারটা উঠিয়েছি আমাদের প্রশ্ন ছিল ওই মার্কারটা যে ডিফেক্ট সেটা M3 মেশিনের রেসপেক্টিভে কত পার্সেন্ট? না, ডিফেক্টের পরিমাণ তো রেঞ্জ তো টোটাল 100%, কিন্তু ওই 100%-এর মধ্যে এখন সরাসরি M3-তে কত পার্সেন্ট এখানে মেনশন নাই। এখানে যেটা আছে 50টার মধ্যে একটা নষ্ট হয়েছে, এখানে হচ্ছে 30টার মধ্যে 3টা নষ্ট হয়েছে, মানে টোটাল কত পার্সেন্ট 100%-এর মধ্যে সেটা এখানে মেনশন নাই। এই যে টোটাল ডিফেক্টটা বের করতেছিল বলতে আছে সেটাই 100%। টোটাল যেটা বের করতেছে সেটা 100% না, সেটা 100% হবে না। কারণ হচ্ছে এর পার্সেন্টেজ, এর পার্সেন্টেজ, এর পার্সেন্টেজ তিনটা মিলে যোগ করে দেখতে হবে আসলে 100% আসে কিনা। আসবে, তার কমও আসতে পারে, কারণ রেঞ্জ তো 0 to 1, 1 যে আসতেছে তা না। এই তিনটে যোগ করে তো 1 না হয় তার নিচেও তো হতে পারে। কারণ হচ্ছে এদের হচ্ছে ডিফেক্টে না একটা ঘটনার কি সম্ভাবনা অলওয়েজ 100% হবে, ওটা 80% তো হতে পারে, ওটা 70% তো হতে পারে, 100% না হয় তার কমও তো হতে পারে। এই জন্যই তো যে সোশ্যাল ডিফেক্টটা ওটা ডিফেক্টেড, যদি গ্যারান্টেড নেই না, যদি গ্যারান্টেড যদি বলে যায় তাহলে গ্যারান্টেড, তাহলে তো 100% হবে না। ওখানে তো আরো ডিফেক্ট আছে, খালি একটাই তো ডিফেক্ট না। তুমি উঠাইছো একটা ডিফেক্ট, 100%-এর মধ্যে একটা উঠাইছে, কিন্তু ওখানে তো আরো ডিফেক্ট আছে। ওখানে টোটাল 9টা ডিফেক্ট আছে। ধরে নাও যদি এটা 20, 30, 50 হয় তাহলে টোটাল ডিফেক্ট আছে 9টা, তুমি উঠাইছো একটা, আরো 8টা ডিফেক্ট ওখানে হয়ে গেছে, তার মানে উঠানোর সম্ভাবনা 1/9। তার মানে তুমি যেটা উঠাচ্ছ সেটা 100% না, 100%-এর একটা পার্সেন্টেজ উঠাচ্ছ, মানে কোনো একটা পার্সেন্টে উঠে আসতেছে, কারণ অলরেডি ওই বক্সে আরো 9টা ডিফেক্ট মার্কার আছে। তাহলে তুমি যে একটা উঠাইছো, তুমি যদি 9টাই উঠে নিয়ে আসতে, টোটাল ডিফেক্ট 10টা, তুমি 10টাই উঠিয়ে ফেলেছো, তাহলে 100% ডিফেক্ট উঠে এসেছে। কিন্তু তুমি উঠাই নিয়েছো 5টা, তার মানে 50% উঠেছে। আমরা এখানে উঠিয়েছি একটা, এবং আমরা জানতে চাচ্ছি ওই একটার পার্সেন্টেজ কত। এটা ওই একটা M3 মেশিনের ক্ষেত্রে কত পার্সেন্ট হবে, ইন্ডিভিজুয়াল মেশিনের ক্ষেত্রে এই একটার প্রভাবটা কত পার্সেন্ট, ওই মার্কারটা কত পার্সেন্ট উঠছে ডিফেক্ট থেকে সেটা জানতে চাই। ওই মার্কারটা যেটা উঠেছে সেটা 1% হইতে পারে, 10% হইতে পারে, 100% হইতে পারে। যদি সবগুলো ডিফেক্ট উঠিয়ে নিতাম তাহলে 100% হইত। আমরা তো সবগুলো মার্কার উঠিয়ে নিই, আমরা উঠিয়েছি একটি মার্কার। ঠিক আছে? আচ্ছা, তার মানে যে কমন যেটা, এইটার মানটা সরাসরি না থাকার কারণে আমরা এই 22-এর এই ফর্মুলা থেকে সাপোর্ট নিব, কারণ এই অংশের মানটা আমাদের দেওয়া আছে, যে কারণে এই অংশটাকে ওই 22-এর ফর্মুলা অনুসারে লেখা যায় এইভাবে, M3B into M3, তাই না? MD M3 সরি M1, এটা তো M1 সরি, এটা হচ্ছে M1,
প্লাস এটা ক্ষেত্রে হচ্ছে প্রবাবিলিটি m টু b। এটা ভুল লিখতেছি, উল্টা লিখতেছি না, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ b m2, তাই না? এভাবে ছিল না স্যার M1 এ হবে স্যার। উল্টা করেই তো লেখা আসবে, তাই না? না, এখানে b আচ্ছা, এইখানে খেয়াল করো, এই অংশটা আমরা কিন্তু জানি যে এই অংশটা এই দুটো সেম না, এই অংশটা আর এই অংশটা সেম না। সমস্যা হচ্ছে যখন আমি a ইন্টারসেক্ট b ধরছি, a ইন্টারসেক্ট b ধরছি, তখন আসতেছে হচ্ছে আমার m1 ফ্রম গিভেন হচ্ছে b। সমস্যা হচ্ছে এইটার মান আমাদের এইখানে নাই, কিন্তু এই মানটা আছে, দেখো bm1, এই মানটা পেতে হলে আমাদের কন্ডিশন এইটার এইটা একই, কিন্তু আমরা এইটাকে যদি কনসিডারেশন করে নেই তাহলে পরে আমরা এই অংশটা পাবো। মানে এখানে একটু ওই লজিকটার মাথায় খেয়াল রাখতে হবে যে এইটাকে যদি আমরা b, এইটাকে যদি আমরা b ধরি আর এইটাকে যদি a মনে করি, তাতে কিন্তু আমাদের লজিক্যালি কোনো সমস্যা হচ্ছে না। এই কারণে যদি আমাদের এইটাকে b আর এইটাকে a মনে করি, তখন আমরা লিখতে পারি হচ্ছে m1 b। এই লেখাটা কেন আনতে এইটাকে b আর এইটাকে a ধরলাম, এইটা হচ্ছে আমার গিভেন থাকার কারণে। যদি ওইটা থাকতো m1 গিভেন d লজিক্যালি, তাহলে কিন্তু আমরা ab ধরতে পারতাম। কেন ঘুরিয়ে লিখতে হলো? ঘুরিয়ে লিখতে হলো লজিক্যালি এটাকে b আর এটাকে a ধরতে হলো আমার এই গিভেনটার সাথে মেলানোর জন্য, তাছাড়া আর কিছু না। আশা করি এটা মানে বুঝতে পারছো, তাকে আমি ঘুরাই না। d/m এর d/ মানে 5%, 3%, 1% এগুলো d/m এর কি হবে? দেখো, এটা বলছিলাম এটা হলো ডিফেক্ট, এইটা হচ্ছে বেশি। এইটাতে আমরা বলছিলাম এই 5%, এই 5% আমরা পেয়েছি তখনই যখন গিভেন ছিল এই পার্সেন্ট। এই পার্সেন্ট অলরেডি হয়েছিল বলে আমরা 5% ডিফেক্ট উৎপাদনের পরে পেয়েছি, অর্থাৎ এটা পেয়েছি পরে, এটা আগে থেকেই দেওয়া ছিল। তার মানে হচ্ছে ফ্রম দি গিভেন m, যে কারণে লিখতেছি ফ্রম দি গিভেন m1। m/d তে সেম লজিকটা হবে না? m1 d/d যদি দেই, এইটা হবে ফ্রম, এইটা হবে কমপ্লিট বা গিভেন। এই ক্ষেত্রে খেয়াল করো, আগে 20টা দেওয়া আছে, মানে ডিফেক্ট আগে 5টা দেওয়া আছে, পরে 20টা উৎপাদন হয়েছে, এরকম হবে না তো। সিকোয়েন্স আগে তোমার দেওয়া ছিল 50টা, যার ভিতর থেকে তুমি ডিফেক্ট পাইছো 5%, মানে ডিফেক্টটা নির্ণয় করার আগে উৎপাদন করে নিতে হবে। এই 20টা আগে থেকে উৎপাদন করা হয়েছে, যার ভিতর থেকে 5% ডিফেক্ট পেয়েছি, মানে হচ্ছে এইটা ফ্রম, এইটা গিভেন, এটা আগে থেকে তো। নাকি এখনো তোমার কনফিউজ মনে হয়? ইয়াসিন কি বলে? টাইম কমপ্লেক্সিটি। হ্যাঁ, না আর কার কার কনফিউজ আছে দেখি।
তোমার কি কনফিউজ মনে হচ্ছে তোমাদের? তোমরা তো কিছুই বলবে না। তোমার এই ডি স্ল্যাশেরটা আর একবার ভাবো, মনে করো কিভাবে একটা দেওয়া যায় উদাহরণ। যেরকম ধরো দেওয়া যায় এই ক্লাসে তোমাদের স্টুডেন্টের সংখ্যা, টোটাল রেজিস্টার্ড স্টুডেন্টের সংখ্যা 30। তোমাদের টোটাল রেজিস্টার্ড স্টুডেন্টের সংখ্যা 30। এই 30 জন নিচে আগে রেজিস্ট্রেশন করছে, তাই না? এই 30 জনের ভিতর থেকে রেজিস্ট্রেশন করেছে 30 জন। রেজিস্ট্রেশন করার পরে 3 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন নিলে তারা এই সেকশনে থাকবে না, অন্য সেকশনে চলে যাবে। যে 3 জন অন্য সেকশনে চলে যাচ্ছে আমরা তাদেরকে কি ধরবো? তারা এখান থেকে বের হয়ে যাচ্ছে, ডিফেক্ট বের করে দিচ্ছে। তার মানে 3 জন স্টুডেন্ট আছে যারা অন্য সেকশনে চলে যাচ্ছে, বের করে দিচ্ছে। এই 3 জনকে তখনই বের করা সম্ভব যখন তারা আগে এই 30 এর মধ্যে আসে। তার মানে আগে এইটা গিভেন, এখন এইটা গিভেন দেওয়া আছে, যার ভেতর থেকে এই 3 জনকে আউট করে দিচ্ছে, এইটা আমরা বলতেছি ফ্রম। এই ফর্মটা এই গিভেন থেকে আসছে, এই ফর্ম এটা যে আসছে সেটা গিভেন থেকে আসছে। তখন আমরা লেখার সময় এইভাবে লিখি, এইখানে দুইটা পার্ট, কন্ডিশনাল প্রপার্টিতে দুইটা পার্ট, এইটা হলো ফর্ম, এইটা হচ্ছে গিভেন। যে কারণে আগে এস পরেতে আর। না না, এখানে ফর্ম মানে হচ্ছে এটা বোঝায় যে এখন যেটা, এইটা হলো এখন ঘটতেছে, আর এইটা হচ্ছে আগে থেকে গিভেন। ডান দিকে গিভেনটা হচ্ছে যেটা আগে থাকছে, ডান দিকে হচ্ছে গিভেন, ডান দিকে গিভেন। মানে লেখার সময় এইটা ডিসপ্লেটা এইরকম গিভেন, এইটা হলো ফর্ম। এই ফর্মটা বলতেছে এখনকার কথা। স্যার তাহলে ভ্যালুটা বুঝতে হবে ফর্ম থেকে ভ্যালু এইটা ফর্মটা অলওয়েজ লেফট সাইডে আর গিভেনটা রাইট সাইডে। যেখানে ভ্যালুটা যখন উদাহরণ ফর্মের ভ্যালু থেকে হচ্ছে আর বলো লাইক ফর্মের জায়গায় 3 আর গিভেনের জায়গায় 30 দিবেন। হ্যাঁ, এখানে এস এখানে আর, তাহলে বলতে গেলে এটা 3 এটা 30। এটা ইকুয়াল দিলে আমরা 3 লিখব। এইখানে লিখতে পারি কি প্রবাবিলিটি অফ আর সাপোজ ফর্মুলা লাইক আপনি যে এখানে লিখছেন যে b/n1 5%, এটা হচ্ছে b এর ভ্যালু। এটা দেখো এইটার ফর্ম, এইটা গিভেন, ফর্ম গিভেন। এইখানে ফর্ম গিভেনের যেটা হচ্ছে ডিফেক্টটা হচ্ছে ফর্ম, মানে এখনকার কোথা থেকে m1 থেকে, তার মানে এই 5%টা এই m1 থেকে। তো এইটাই বলতেছে যে এই ডিফেক্টটা m1 থেকে কত পার্সেন্ট? 5%। তো বললাম যে এটার ভ্যালুটা যেহেতু ডিফেক্টেড হয়ে যাচ্ছে, কারণ ফার্স্টে ফর্মের অংশটাই সবসময় এরকম ছিল, ফর্মের ভ্যালুটা দেওয়া থাকতেছে, এটা বলতে চাচ্ছি। ওটা তো হচ্ছে এখনকার দেওয়া, আর্গুমেন্টটা তো আগের দেওয়া থাকে। ঠিক আছে, বলতে কি বলতেছে? আমি তোমাদের কথা আমি বুঝতেছি না, নাকি আমার কথা তোমরা বুঝতেছি না? বুঝতেছি। স্যার এই যে p probability of b/m1 এটার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলা ছাড়া যখন আমরা ভ্যালুটা লিখতেছি, সেই ভ্যালুটা তো প্রথম প্রশ্নে ভ্যালুটাই ফাইনাল হয়ে যাচ্ছে, লাইক এই যে d এর ভ্যালু ওইগুলো হচ্ছে সেকশন চেঞ্জ করতেছে, যে ফর্মের ভ্যালুটা ওইটাই হচ্ছে ফাইনাল। এখানে চেঞ্জ করতেছে কত? 3। 3 তার মানে আমরা এইভাবে লিখতে পারি 3 30, মানে এটাই হচ্ছে যে ফার্স্ট অংশটা সবসময় কি ভ্যালু হচ্ছে যদি গিভেন থাকে, যদি গিভেন থাকে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আর কোনো ওয়ে আছে কিনা বুঝুন, আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমার মনে হয় যে আরেকবার একটু প্রথম থেকে ভালো করে শুনে দেখো, যাতে তোমাদের কি মনে হয়। এই তিনটে নিয়ে তো কথা নাই আশা করি, তাই না? নাই, এটা ইন্ডিভিজুয়াল m1 ইনটু m3। ঠিক আছে, এইখানে এইটা আমি লিখতাম না, এইটা লিখেছি এইটার কারণে। b/m1 বলতে বোঝানো হচ্ছে m1 থেকে ডিফেক্ট আসতেছে 5%, m1 থেকে 5% ডিফেক্ট আসতেছে। হ্যাঁ, এইখানে যে m1 থেকে আসতেছে মানে m1 আগে থেকেই গিভেন। এখন যদি আমরা m1/d দিতাম তাহলে এটা হইতো d থেকে m1 আসতেছে, এটা ইম্পসিবল। এজন্য এটা
দুইটার ভ্যালু দেওয়া ভ্যালু M1 স্ল্যাশ ডি, তাই তো? এই ক্ষেত্রে কি ডিফেক্ট থেকে M1, সমস্যা হচ্ছে ডিফেক্ট থেকে যেটা অলরেডি মেশিন তৈরি করে না, ডিফেক্ট আসার কথাই না। তো ডিফেক্ট আসার কথাই না, তাহলে এটা এর মধ্যে হয় না, এই সিচুয়েশনে হয় না। তার মানে আগে মেশিনই লাগবে, পরে ডিফেক্টের টার্ম হবে। এখন কি ক্লিয়ার না? এখন একটু একটু কনফিউজ। এই অঙ্কটা আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, তোমরা আবার মন দিয়ে একবার শুনে দেখো আমি কি বলতেছি। এখন অনেকবার বলছি, আরো কাজ থাকবে, যত বলবো তত কাজ থাকবে। আর একবার এটা আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, আর একবার আমার রেকর্ডিং যেটা সেটা দিয়ে দিচ্ছি, আর একবার খেয়াল করে শুনে দেখো যে কি বলছি। তাহলে দেখবো যতটুকু আটকে আছে শুনে দেখো। 5% 3% সেগুলোর ক্ষেত্রে আমরা ডি ইউজ করতেছি না। ডি না অলরেডি আমরা এই 5% ডিফেক্ট বলে দিয়েছি, M1 মেশিনে যা উৎপাদন হয়েছে তার মধ্যে 5% ডিফেক্ট বের হয়েছে। তার মানে M1 মেশিনে যা উৎপাদন হয়েছিল তার মানে এটা আগে থেকে দেওয়া, সেখান থেকে আমরা 5% পেয়েছি ডিফেক্ট। আমরা র্যান্ডম যেটা কিনলাম সেটার ক্ষেত্রে আমরা ডি ভেরিয়েবল ইউজ করতেছি। তাহলে 5% 3% 1% যেটা ইন্ডিভিজুয়াল মেশিন থেকে কিনেছি ওটার ক্ষেত্রে আমরা ডি ভেরিয়েবল ইউজ করতেছি না। আরেকবার বলো, আরেকবার। আমরা র্যান্ডমে যেটা কিনছি সেটার ক্ষেত্রে আমরা যে ডিফেক্টিভ ডি ভেরিয়েবল ইউজ করতেছি, কিন্তু ইন্ডিভিজুয়াল যে ডিফেক্টগুলো আছে 5% 3% এগুলোর ক্ষেত্রে আমরা যে ডি ভেরিয়েবল ইউজ করতেছি না। ডি ভেরিয়েবলগুলো যেটা আমরা কিনলাম সেটার ক্ষেত্রে ইউজ করতেছি, যেটা আমরা বের করতেছি পি অফ ডি। বলতে চাচ্ছ যে আমরা যেটা 5% 3% এগুলো ডিফেক্ট দিয়েছি, এগুলো মানে এগুলো ভেরিয়েবল সব ঠিক না, এগুলো সব ডি। আপনি দিচ্ছেন ডি যেটা বলতেছি এটা স্যার ডিটা ফার্স্ট হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে রিলেটিভ আকারে আমরা ডিটা ইউজ করতেছি। যে ডিফেক্টিভ ইন মেশিন 1 এর ক্ষেত্রে, ডিফেক্টিভ ইন মেশিন 2 এর। তো বলতে মানে চাচ্ছি ও পরে চাইতেছে D1 D2 D3 ইউজ মানে যখন আমরা একটা র্যান্ডম তুলতেছি। বুঝতে পারছি, এটা তোমরা কিভাবে বুঝাবো? যখন তুমি র্যান্ডমলি একটা মার্কার উঠাইছো, বলেই দিলাম যে এই মার্কারটা ডিফেক্ট আছে, বলে দিলাম। এখন প্রশ্ন করার সময় বলেছি যে বলতে হবে এই যে ডিফেক্টটা পেলাম সেটা M1 মেশিনের ক্ষেত্রে কত পার্সেন্ট, M2 এর ক্ষেত্রে কত, আর M3 এর ক্ষেত্রে কত, তাই তো? যখন ইন্ডিভিজুয়াল বের করতে যাচ্ছি, বের করতে চাচ্ছি, তখন ইন্ডিভিজুয়াল জিনিসটাকে টোটালটা দ্বারা ভাগ করতে হয় না, নাহলে পার্সেন্টেজ কিভাবে পাবো? ঠিক যেমন বলতে চাচ্ছিলাম 2 3 5 আছে, এই 3 এর পার্সেন্টেজ কতটুকু, এই 3 এর পার্সেন্টেজ বের করতে পারি আমরা তখনই যখন 3 কে টোটাল দ্বারা ভাগ করি। এই টোটালটাই আমরা মেইন ডি ধরে নিছি না। এই ডি, হ্যাঁ, 3টার ক্ষেত্রে আলাদা আলাদা বের করে যোগ করে দিয়ে টোটাল ডি বের করছি, টোটাল ডি। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তো আপনি ডি ক্রস দিয়ে দিতেছেন। ডি ইকুয়াল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তো আপনি ডি ভেরিয়েবল ইউজ করতেছেন। টোটাল ডিফেক্ট টোটালটাও তো ডি ভ্যালু ইন্ডিভিজুয়াল ডি ভেরিয়েবলটা তোমার এটা কিভাবে বোঝাবো তাই না? স্যার এটা তো ডিটা আমরা ওখানে রিলেটিভ ইউজ করি, কিন্তু এক হলো না যে মেশিন 1 এর সাথে ডিফেক্ট। আর ফার্স্টে বুঝলাম ডিফেক্ট কিন্তু ডি, তারপর যখন ওখানে ডি স্ল্যাশ এর মধ্যে মেশিন 1 এর সাথে ডিফেক্ট, এটা রিলেটিভ ইউজ করতেছি, ডিরেক্ট ডি ইউজ করতেছি। যখন দেওয়া আছে সেটা বুঝতেছো, এরপরেরটা এসে ঝামেলা হচ্ছে নাকি? দ্বিতীয়টা তো আমি তোমাদের কিভাবে বলবো সেটা বুঝতেছি পি না। অফ ডি এর ভ্যালু কি 0.024 আসে, কত আসে? 0.024 এইগুলোর যোগ করলে জি স্যার। না, যোগ করবা কি করে? এগুলো তো মান ওই যে ফর্মুলাটা দিয়ে এই সূত্র লিখে লিখে বের করলে কত আসে? 0.024 0 থেকে 024। তারপরে টোটাল 100% এর মধ্যে এতটুকু পার্সেন্ট ডিফেক্ট আছে, টোটাল 3 মেশিনের ডিফেক্ট।
100% নাই, অনেক কম আছে। তার মানে একটা মার্ক যেটা উঠেছে এই পার্সেন্টেজের মধ্যে কতটুকু আছে এটা বের হচ্ছে। 100 এর মধ্যে কত আছে সেটা বের হবে, কারণ প্রবাবিলিটি যেটা ভ্যালু বের করি আমরা, কাউন্ট করি, ক্যালকুলেশন করে বের করি, সেটা হচ্ছে 100 এর মধ্যে কতটুকু আছে। বাট এখানে যে ডিফেক্ট দেওয়া আছে সেই ডিফেক্টটা দেওয়া আছে 100% এর মধ্যে 20%। কিন্তু ওরা এটাকে কীভাবে বুঝবে? তুমি আমার রেকর্ডিংটা আরেকবার বলবে, এই রেকর্ডিং না, আমি যে রেকর্ডিংটা দিব সেটা আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে দেবা, সেগুলো কোশ্চেন করলে তোমার যে কোশ্চেনটা আমি বুঝেছি, কিন্তু সমস্যা হচ্ছে তো তোমাকে আর কোন অ্যাঙ্গেলে বললে তুমি বুঝবে, আমি সেইটা বুঝতেছি। আচ্ছা, এটা একটু কমপ্লিট করে দিয়ে নিই। তাহলে এইটা হচ্ছে তুমি মনে করে নাও এটা এই, তাহলে দেখা যায় ইনটু m1, তাই না? একইভাবে এই দুটোও লেখা যাবে। এই মানগুলো অলরেডি এখানে দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, এই মানটা আছে, এই মানটা আছে, এই মানটা আছে। এইগুলো গুণন করে করে যে মান পাবো সেই d এর মান এখানে বসবে, m3 এর মানটা এখান থেকে যাবে, আর এই মানটা আসবে হচ্ছে এখান থেকে। এই মানটা গুণন হবে, এখানকার মানটা ওখানে যাবে। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা বের হবে। কিন্তু যেটা ঘটনা ঘটবে, যে মার্কারটা উঠেছে সেটা M1 মেশিনের ক্ষেত্রে কত পার্সেন্ট আছে। তো M1 মেশিনের ক্ষেত্রে এই ডিফেক্টটা কত পার্সেন্ট আছে তা এখান থেকে বের হয়ে আসবে। একইভাবে M2 এর ক্ষেত্রে বের করা যায়। না, অলরেডি এগুলো তো দেওয়া আছে। এখন তো আমরা কোশ্চেনটাই তো রিভার্স প্রসেসে করেছি। এখন তোমার ডিফেক্ট দিয়ে মেশিনের অবস্থা জানতে চাচ্ছি। কোশ্চেনটা তো রিভার্স প্রসেসে করেছি, এতক্ষণ দিয়ে দিয়েছি মেশিন থেকে ডিফেক্ট, কিন্তু কোশ্চেনটা করেছি ডিফেক্ট আর হচ্ছে মেশিন, মানে এখন উল্টাভাবে প্রশ্ন করেছি। আসার সময় যেভাবে নেমেছে এখন কোশ্চেনটা তার রিভার্স প্রসেসে হচ্ছে, যে কারণে ওইখানে এখন উল্টে গেছে। এইভাবে তো দিয়েই দেওয়া আছে, ওটা তো বলেই দিচ্ছে, আমি জানতেছি রিভার্স প্রসেসে যে ডিফেক্টটা এখন একটা যে ডিফেক্ট পাইছি এটা এখন তোমাকে দিয়ে দিছি। এখন বলতে চাচ্ছি M1 মেশিনের ক্ষেত্রে কত হতে পারে, মানে ডিফেক্ট 1 এটা গিভেন 0.37 এর ক্ষেত্রে 0. something যায় আসবে, মানে একটা সম্ভাবনা নাই, মনে করো যে হচ্ছে যা আসবে তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা বের করলে হয়ে গেল। এইটা রেকর্ডিংটা যেটা আমার হাতেই করা, সেটা আমি দিই প্রথম থেকে শেষ পর্যন্ত আবার মধ্যে শোনো, এরপর তোমার মধ্যে আবার মধ্যে না তাই না, আগে তুমি দেখে নাও। এখন যতবারই বলবো না ততবারই তোমার সাথে সাথে আসামের মাত্র চলে যাবে, একটু করে যাবো একদম বুঝেছে সেও বলে যাবে, ঠিক আছে, ধীরে সুস্থ। তোমাদের রেকর্ডিংটা বুধবার দিয়ে দিতে হবে, বুধবার একটু এটাতে বেশি সময় চলে। আর একটা ছোট্ট ছিল 5 মিনিট দেখা দিব, খুব সিম্পল করে দেখা যায়। এই জিনিসটা একটু মন দিয়ে শোনো। মনে করো, আচ্ছা অল্প একটু দেখা রাখি, বাকিটা নেক্সট ক্লাসে। মনে করো 100টা ইমেল তোমার কাছে আসছে, তোমার কাছে 100টা ইমেল আসছে। এই 100টা ইমেলের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে তোমার 2টা পার্টে বিভক্ত করলাম ইমেলগুলো। 2টা পার্টের মধ্যে একটা ইমেল হচ্ছে স্প্যাম পার্টের মধ্যে, আর একটা হচ্ছে নো স্প্যামের মধ্যে বলছে। এই স্প্যাম বোঝো তো ইমেলের ক্ষেত্রে ছিল ওয়ার্ডের, ওগুলোর ক্ষেত্রে এগুলো হয়, এগুলো ড্রেস না আমরা করেন। মনে করো 100টা ইসের মধ্যে এখানে 20টা ইমেল স্প্যামের অন্তর্ভুক্ত, নো স্প্যামের মধ্যে 80টা ইমেল অন্তর্ভুক্ত। তাহলে হচ্ছে স্প্যামের মধ্যে পার্সেন্টেজ কত হয়? 20% আসবে, আর এটার ক্ষেত্রে 80% আসবে, তাই তো?
এখন মনে করো নতুন করে একটা ইমেল আসছে, 101 নাম্বার ইমেল আসছে, মানে আর একটা ইমেল আসছে। এই একটা ইমেলে ধরে নিলাম যে একটা স্প্যাম আছে, সাপোজ প্রথমে ধরে নিলাম স্প্যাম আছে একটা, তো সেই একটা স্প্যাম তাহলে নিশ্চয়ই এর অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে 21। এখানে কিন্তু আর পরিবর্তন হচ্ছে না, টোটাল পরিবর্তন হয়ে এখন ইভ্যালুয়েশন হচ্ছে 100। তাহলে এখন এখানে পার্সেন্টেজ কত আসতেছে? হ্যাঁ 21 হবে না, এখানে 21 এর একটু কম হবে না, না বেশি হবে? 21 একটু বাড়বে না, একটু বাড়বে না, এই একটু কমে যাবে, এই একটু বাড়বে, সামান্য একটু বাড়বে, কারণ একটা ইমেল। আচ্ছা 20.79, তার মানে এই জিনিসটা আসবে 79 পয়েন্ট সামথিং। তার মানে হচ্ছে যদি আমাদের স্প্যামের সংখ্যাটা পাস হতো, তার মানে এখানে হয়ে যেত হলো 25, এই পার্সেন্টেজটা আরো বেড়ে যেত, এই পার্সেন্টেজটা কমে যেত। তার মানে আচ্ছা, আবার যদি হতো এরকম যে নো স্প্যাম, এটা আসতেছে হচ্ছে 5টা, আর স্প্যাম এটা আসতেছে মনে করো 3টা। তার মানে হতো কি, এখানে হয়ে যেত 23 আর এখানে হয়ে যেত হচ্ছে 85, তাই হতো না? তাহলে আবার এর পার্সেন্টেজ আলাদা আলাদা হয়ে যেত, আর পার্সেন্টেজ তো বের করতেছে কিভাবে? এইটাকে টোটাল দ্বারা ভাগ দিচ্ছ, পার্সেন্টেজ বের হচ্ছে, এইটাকে টোটাল দ্বারা ভাগ দিচ্ছ, পার্সেন্টেজ বের হয়ে যাচ্ছে, তাই তো? মনে করো 100টা ইমেইল, এর মধ্যে একটা ওয়ার্ড, মনে করো হচ্ছে আশরাফি একটা ওয়ার্ড, মনে করো এই ওয়ার্ডটাকে আমরা স্প্যামের মধ্যে অন্তর্ভুক্ত পাচ্ছি হচ্ছে 5টা, আর নো স্প্যামের মধ্যে অন্তর্ভুক্ত পাচ্ছি মনে করো 75। ঠিক আছে, তার মানে হচ্ছে এই ওয়ার্ডটা স্প্যামের অন্তর্ভুক্ত 5 আর নো স্প্যামের অন্তর্ভুক্ত 75। এর পার্সেন্টেজ তো বের করা যাবে যে এটার ক্ষেত্রে কত হয়, এটার ক্ষেত্রে কত হয়, 5 ডিভাইডেড বাই 80, 75 ডিভাইডেড বাই 80, একটা পার্সেন্টেজ বের হবে না? একইভাবে মনে করো আরেকটা ওয়ার্ড নিলাম আমরা, সেটা হচ্ছে ইট। এটা দেখা গেল স্প্যামের অন্তর্ভুক্ত হচ্ছে 15 আর নো স্প্যামের অন্তর্ভুক্ত ধরে নিলাম হচ্ছে 65। এটার ক্ষেত্রে একটা আলাদা পার্সেন্টেজ বের করা যাবে। এখন এরকম আমি যত ওয়ার্ডই নিই না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ বের করতে পারবা। সাপোজ মনে করো আচ্ছা, আরো যদি আমরা নেই তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বের করতে পারবা। জি স্যার। এই পর্যন্ত থাকে, এরপরের পার্টটা কালকেই দেখি, তাহলে আবার মেশিনটা আজকে যেতে পারে, তাই না? এইটুকু বলছি, এইটুকুই থাকে।